সূর্যের প্রথম আলো যেখানে ভারতের মাটি ছুঁয়ে যায়, যেখানে পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকে নাম না জানা কত গল্প, সেই উষালোকের দেশ অরুণাচল। কোনো এক ব্যস্ত শহরের কোলাহল ফেলে আমি আজ দাঁড়িয়ে আছি মেঘেদের খুব কাছাকাছি। চারিদিকে পাইন গাছের সারি আর বৌদ্ধমঠ থেকে ভেসে আসা মন্ত্রের ধ্বনি। এ যেন এক অন্য জগৎ। চলুন আমার সাথে এই তুষার শুভ্র শৃঙ্গ আর ঝর্ণার পথে পাড়ি জমানো যাক। শুরু করছি আমাদের নতুন সিরিজ অরুণাচল ডায়েরিজ। শহর জুড়ে ব্যস্ততা, চারিদিকে গাড়ির হর্ন আর মাথার ওপর চড়া রোদ। গন্তব্য এখন হাওড়া স্টেশন। হাতের সময় খুবই কম, আর সামনে কলকাতার সেই সিগনেচার ট্রাফিক জ্যাম। আজ আমাদের গন্তব্য পাহাড়ের কোল অরুণাচল, কিন্তু তার আগে এই জ্যাম টপকে ঠিক সময় স্টেশনে পৌঁছানোই সব থেকে বড় চ্যালেঞ্জ। অবশেষে হাওড়া ব্রিজ পার হলাম। সামনে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক লাল রঙের বিল্ডিংটা। চলুন তাহলে প্ল্যাটফর্ম নম্বর 9-এর দিকে এগোনো যাক। আর আজকে আমাদের জন্য অপেক্ষা করছে উত্তর পূর্ব ভারতের লাইমলাইট সরাইঘাট এক্সপ্রেস। আমাদের ট্রেন গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়বে ঠিক বিকেল 4:05। শেষ মুহূর্তে দৌড়ে ট্রেনে উঠতে পারার মধ্যে একটা আলাদাই অ্যাডভেঞ্চার আছে, তাই না? গুয়াহাটি হয়ে আমরা পাড়ি দেব সেই মায়াবী পাহাড়ি পথে, যেখানে মেঘেরা কথা বলে। আপাতত তল্পিতল্পা গুটিয়ে আমরা তৈরি। চলুন আমার সাথে শুরু হোক এই অজানাকে জানার সফর। আমাদের অরুণাচল সিরিজের যাত্রা এখান থেকেই শুরু হলো। নমস্কার বন্ধুরা, বিংগেপ এই নতুন একটা ট্রাভেল ব্লগে আর ট্রাভেল সিরিজে আপনাদেরকে আবার স্বাগত। আজকে 28শে ডিসেম্বর 2025, আর এখন আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যা স্টেশনে। কালকে কলকাতা থেকে 4:05 সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা এসে পৌঁছেছি কামাখ্যা স্টেশনে। আর এখান থেকে এবার আমাদের শুরু হবে অরুণাচল উইন্টার ট্রিপ। আমরা এবারে অরুণাচল ট্রিপ করছি 6 নাইট 7 ডেজের। এই ট্রিপে আমরা ঘুরে দেখবো অরুণাচলের বিভিন্ন জায়গা এবং সমস্ত ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এখানকার ওয়েদার কিন্তু দুর্দান্ত, মেঘলা ওয়েদার, মিষ্টি ওয়েদার, আর ঠান্ডা বেশ ভালোই আছে। তাহলে চলুন, বাইরে স্টেশনে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমরা এবারে ট্রিপটা বুক করেছি অ্যাপেক্স ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। তাদের সার্ভিস কীরকম কী ট্রিপ প্ল্যান হয়েছে, কীভাবে কোথায় কোথায় থাকছে, সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ব্লগটা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। 10:20 বাজে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। আমাদের ড্রাইভার দাদা চলে এসছেন। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। এটা দিয়ে আমরা এখন এগোচ্ছি ভালুকপংয়ের দিকে। আর বাইরে পুরো ভিজিবিলিটি তো একদমই নেই। জাস্ট আচ্ছা, রাস্তাটা আপনারা দেখুন একবার, পুরো ফগি হয়ে আছে। রাস্তার স্ট্রিট লাইটগুলো এখনো অব্দি জ্বলছে, আর ঠান্ডাও সেরকম বাইরে। তো আপাতত আমরা এই রাস্তা ধরে এগোচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর এইমাত্র খবর পেলাম যে তাওয়াং সাইডে বরফ পড়েছে 25 ডিসেম্বরের পর থেকে, যেটার জন্য এসেছি। আশা করছি স্নোফল দেখতে পাবো কিনা জানি না, কিন্তু বরফ দেখতে পাবো। তো চলুন আপাতত সামনে এগোই। ব্রেকফাস্ট করা হয়নি, একটু পরে ব্রেকফাস্ট করব। চলুন তাহলে সাথে থাকুন। ন্যাশনাল হাইওয়ে 27-এর ওপর যেতে যেতে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি। গাড়ির টায়ার চেঞ্জ হবে খুব সম্ভবত, ওপরে স্নো আছে বলে অল্টারনেট টায়ার বা স্নো টায়ার কী লাগাবে জানি না। তো এখানে একটু দাঁড়াতে হবে, 15 মিনিট টাইম লাগবে। আর পাশে চায়ের দোকান আছে, ভাবলাম একটু চাও খেয়ে নিই। বাইরে জাস্ট ওয়েদারটা দুর্দান্ত, আর সেরকম এখানকার রাস্তাঘাট তো কিছু বলার নেই, একদম মাখনের মতো রাস্তা। মোটামুটি 6-7 ঘন্টা টাইম লাগে বলছে এখান থেকে যেতে। আমরা এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা শুনলাম নাকি শিব মূর্তি আছে, যেটা নাকি বেশ বড়, বেশ নিচু। তো সেটা হয়তো দেখবো। প্লাস নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাব। নামেরি ন্যাশনাল পার্কে হয়তো আমরা যাব না, কিন্তু ওই ট্রেনটা থেকে আমরা যাব, আর সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর রাস্তা। চলুন তাহলে চাটা খাই, তারপর এখান থেকে বেরোবো। সাথে থাকুন। এই দেখুন, এটাই হলো সেই পয়েন্ট
যেখানে আসাম আর মেঘালয়ের রাস্তা আলাদা হয়ে গেছে। ডান দিকে গেলেই শিলং, কিন্তু আমরা এখন সোজা রাস্তাটা ধরেই এগোচ্ছি আসামের বুক চিরে অরুণাচলের উদ্দেশ্যে। চলুন তাহলে এগোই আমরা। রাস্তার ধারে যেতে যেতে এখানে এক জায়গায় দেখলাম আনারস বিক্রি হচ্ছে। এখন আনারস নিয়ে দাঁড়িয়েছি। দাম যে খুব একটা কম তা নয়, 100 টাকা বলছিল, আমি 80 টাকা বললাম, যাই হোক রাজি হয়ে গেছে। এই হচ্ছে আনারস। রাস্তার ধারে পরপর পরপর দোকান আছে, এই কেটে এখান থেকে নিয়ে যাব। জানি না টেস্ট কীরকম হবে, খেয়ে বুঝতে পারবো। আর এখানেও কমলা লেবু পাওয়া যাচ্ছে, এছাড়াও আরও অনেক রকম ফল পাওয়া যাচ্ছে, ড্রাগন ফল আছে, কিন্তু দাম কোনোটাই সস্তা না, কারণ ট্যুরিস্ট প্লেস, সব ট্যুরিস্টদের কাছে। এই আমার আনারস চলে এসছে। আনারস কিনলাম এখান থেকে একটুখানি, আর তার সাথে গোয়াভা এই প্যাকেট করে করে বিক্রি হচ্ছে। তো খোলাও পাওয়া যাচ্ছে, আবার কেটেও দিচ্ছে। কাটাটা বেশ দেখে ভালো লাগলো, নুন লঙ্কা মাখিয়ে প্যাকেট করে বিক্রি হচ্ছে। টেস্ট তো মনে হচ্ছে ভালোই হবে। এখন যা খিদে পেয়েছে, যা পাচ্ছি তাই দিয়েই কাজ চালাচ্ছি। এমনি অলরেডি অনেকটা লেট, অ্যাকচুয়ালি টায়ার চেঞ্জ করতে গিয়ে অনেকটা সময় এখানে নষ্ট হয়েছে, 1 ঘন্টার ওপর টাইম নষ্ট হয়েছে। যাই হোক, চলুন আপাতত সামনের দিকে এগোই। রাস্তায় ভালো কিন্তু কনজেশন আছে, প্রচুর গাড়ি আসছে অরুণাচলের দিকে। শিলংয়ের রাস্তাটাও দেখালাম, ডান দিক থেকে এটা বেরিয়ে গেলে আমরা এখন সোজা চলে যাচ্ছি অরুণাচলের দিকে। এখনও আমরা আসামেই আছি, অরুণাচল ঢুকতে এখনও টাইম লাগবে। মানে আমরা আজকে যেখানে থাকবো ভালুকপং, সেটা যতদূর আমি জানি আসাম আর অরুণাচলের বর্ডারে। মানে জাস্ট আমরা হয়তো বর্ডারটা ক্রস করবো, আজকে নাইটটা ওখানে স্টে করবো। কাল থেকে আমাদের আসল জার্নি স্টার্ট হবে। যাই হোক, যতক্ষণ এখানে আছি এই রাস্তাটাও আমরা উপভোগ করবো। দুর্দান্ত রাস্তা। চলুন তাহলে এগোনো যাক। আমরা এখন যে জায়গাটা পেরোচ্ছি, সুরের জাদুকর ঘুমান এখানে। হ্যাঁ, জুবিন গার্গের সমাধিস্থল এটা। আসামের সংস্কৃতিতে তার অবদান বলে শেষ করা যাবে না। শুধু একজন শিল্পী নয়, তিনি ছিলেন একটা আবেগ। এখানে এলে আপনারা সেটা বুঝতে পারবেন। তাই আসাম ট্যুর করার সময় অবশ্যই এই জায়গাটা কিন্তু একবার ঘুরে যাবেন। জুবিন গার্গের সমাধিটা পেরিয়ে কিছুটা আসার পরই আমরা পেয়ে গেলাম আজকের জার্নির প্রথম টোল, যেটা হলো সোনাপুর টোল প্লাজা। আমরা এসে পৌঁছেছি আজকের দিনে আমাদের রুটের দ্বিতীয় টোলে, যেটার নাম হচ্ছে রাহা টোল, আর এটা আসামেই। আজকের পথটা বেশ লম্বা আর খিদেটাও বেশ জাঁকিয়ে পেয়েছে, তাই আমরা এখন দাঁড়িয়েছি নওগাঁয়ের বিখ্যাত অনুরাগ ধাবায়। এখানকার বিশেষত্বই হলো পুরো ধাবাটা সামলান একদল পরিশ্রমী মহিলা। মেনু কার্ড দেখার খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানকার স্পেশালিটি হলো ঐতিহ্যবাহী অসমীয়া থালি। কাঁসার থালায় ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, আর সাথে স্থানীয় মাছ বা হাঁসের মাংস। জাস্ট জম্পেশ লাঞ্চ। চলুন তাহলে লাঞ্চটা কমপ্লিট করি। আমরা অর্ডার করেছি 4টে রাইস থালি, আর আমার আছে রুটি, আর তার সাথে আছে এই চিকেন। রাইস থালিতে আছে সোনালি কি কি আছে? বাঁধাকপি, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে মোচা, শাক, একই রেড রাইস, কিছু ডাটা আছে, আর পাঁপড়, 2 রকমের ডাল। আচ্ছা, আর এই হচ্ছে আমার রুটি থালি। বাকি ইনগ্রেডিয়েন্টস সেমই আছে, রাইসের জায়গায় খালি রুটি, আর এই হচ্ছে 2 রকমের ডাল, আর এই হচ্ছে চিকেন, সাথে দিয়েছে স্যালাড। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। যথেষ্ট বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2টো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখান থেকে বেরোবো। এখনও 3-4 ঘন্টার মতো সময় লাগবে।
আসমে থালি কোনো টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম টেস্ট করব, বলছি কে কীরকম লাগলো। চলুন লাঞ্চটা কমপ্লিট করুন। এই রেস্টুরেন্টের নিজস্ব বিশাল বড় একটা পার্কিং লট আছে, যেটা একদম রেস্টুরেন্টের ঠিক পেছন দিকটাই। এই হচ্ছে সেই পার্কিং লটটা যেখানে একসাথে প্রচুর গাড়ি দাঁড় করানো যাবে, প্লাস সামনে তো পার্কিং স্পেস আছেই। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম। দারুণ খাবার ছিল না, আসামি থালি ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। সব থেকে বড় যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মানে পরিবেশন করার যে স্টাইলটা, কাঁসার থালায় আলাদা আলাদা পার্টিতে সমস্ত কিছু পরিবেশন করা হয়েছিল, পুরো অথেন্টিক থালি যাকে বলে। আর খাবারের টেস্টও দারুণ ছিল, তার সাথে চাটনিগুলো ছিল সেগুলো তো আর কি বলবো, মুখে লেগে থাকার মতো। তো অবশ্যই আপনারা কিন্তু যখন এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন এই রেস্টুরেন্টটা আপনারা ট্রাই করতে পারেন। একটু ভিড় ছিল, এখন এমনি চাপের সময় তাই ভিড় প্রচণ্ড ছিল, বাট ওরা অ্যারেঞ্জ করে দিল। ওদের ফার্স্ট ফ্লোরেও জায়গা আছে, গ্রাউন্ড ফ্লোরে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, অসুবিধে কিছু নেই। আমি ডেসক্রিপশানে লোকেশনটা দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন অবশ্যই এখান থেকে লাঞ্চ করতে পারেন। তো আপাতত পেট পুরো ভর্তি, এখন সামনের দিকে এগোবো। এখনও মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। যেতে যেতে আরও যদি পথে কিছু দেখতে পাই বা কিছু ইনফরমেশান দেওয়ার মতো কিছু জানাতে পারি তাহলে অবশ্যই জানাচ্ছি, সাথে থাকুন। পাহাড়ি পথ আর মেঘের রাজ্য অরুণাচলে আপনাকে স্বাগত। তবে ঢোকার আগে একটা জরুরি কাজ আছে, আর সেটা হলো আইএলপি তৈরি করা। অনলাইন পোর্টাল arunachal.ilp.com গিয়ে আপনি নিজেই কিন্তু এটা করে নিতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় আপনার এন্ট্রি পয়েন্ট যেমন ভালুকপং বা পাশিঘাট ঠিকঠাক সিলেক্ট করবেন। সাধারণত পারমিটের জন্য 100 টাকা লাগে, কিন্তু যদি খুব তাড়া থাকে তবে 400 টাকার বিনিময়ে ইনস্ট্যান্ট পারমিটও নিতে পারবেন। একটা টিপস দিই, প্যান কার্ড কিন্তু এখানে আইডি হিসেবে চলে না, তাই আধার বা ভোটার কার্ড ব্যবহার করতে হবে। তাওয়াংয়ে বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু লোকাল পারমিট আলাদা করে বানাতে হবে। তবে এই সমস্ত ছুট ঝামেলা যদি আপনারা পোয়াতে না চান, আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আসেন, তাদেরকে সমস্ত ডকুমেন্ট আপনারা যদি দিয়ে দেন আগে থেকে, তারাও আপনার জন্য এই পারমিটের ব্যবস্থা আগে থেকেই করিয়ে রাখতে পারে। এছাড়াও প্রতিটা প্রবেশদ্বারের মুখেই এখানে লোকাল চেকপোস্ট আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্টও এই আইএলপি তৈরি করাতে পারবেন, সময় খুব বেশি লাগে না। অরুণাচলের পাহাড় দেখার উত্তেজনায় আমরা যখন ছুটছি, তখনই আমাদের দুপাশটা হুট করে বদলে গেল। আমরা এখন আসামের শোনিতপুর জেলায়, আর এখন আমরা ক্রস করছি বিখ্যাত নামেরি ন্যাশনাল পার্ক। দুপাশে ঘন শাল আর সেগুনের বন, আর তার মাঝখান দিয়ে চিড়ে চলে যাওয়া এই পিচ ঢালা কালো রাস্তা। দৃশ্যটা যেন ঠিক কোনো সিনেমার মতো। এই নামেরি ন্যাশনাল পার্ক প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা জানেন যে এই জঙ্গলটা হাতি আর বিরল প্রজাতির হোয়াইট উইড উড ডাকের জন্য পরিচিত। জানলার কাজটা নামালেই বুঝতে পারবেন বাইরের হাওয়াটা কতটা ফ্রেশ, আর বুনো একটা গন্ধ মিশে আছে তাতে। শহর থেকে দূরে এই নিস্তব্ধতা সত্যিই আমাদের ক্লান্ত মনকে একদম শান্ত করে দেয়। তবে একটা কথা মাথায় রাখবেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনোই কিন্তু পলিথিন বা প্লাস্টিক বাইরে ফেলবেন না। জঙ্গলটা আমাদের সম্পদ, আর একে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর হ্যাঁ, এটা এলিফ্যান্ট করিডোর, তাই অনেক সময় বুনো হাতির দল রাস্তা পারাপার করে, তাই সাবধানে ড্রাইভ করা এবং অযথা হর্ন না বাজানোর এখানে নিয়ম। আমরা এখন নামেরি পেরিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব চিয়ার ভরলি নদীর ওপরের এই ব্রিজটায়, আর তারপরেই আমাদের সামনে দেখা দেবে পাহাড়ের সেই বিশাল হাতছানি। চারদুয়ারের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আপনার চোখ ধাঁধিয়ে যাবে এক অদ্ভুত সুন্দর হলদে আভায়। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। মনে হচ্ছে কেউ মাটির ওপর হলুদ রঙের একটা মখমলি গালিচা বিছিয়ে রেখেছে। জানেন তো, এই শোনিতপুর আর চারদুয়ার এলাকার তার উর্বর মাটির জন্য পরিচিত। শীতের এই মরশুমে যখন এই ফুলগুলো ফোটে, তখন চারপাশের বাতাসটাও যেন এক মিষ্টি গন্ধে মম করে। পাহাড়ের সেই রুক্ষ সৌন্দর্যে পৌঁছানোর আগে প্রকৃতির এই কোমল রূপটা সত্যি মন ভালো করে দেয়। ভালুকপং থেকে আর মিনিট
20-25 মিনিট ঘুরে আছি আমরা। আর সামনেই হচ্ছে এই কামেং রিভার। প্রচুর ভিড় এখানে, সবাই এখানে পিকনিক করতে এসছে। যারা যারা তাওয়াং টু সার্কিটের ট্যুর করছে তারা তো এখানে দাঁড়িয়ে, কিছু বাস দাঁড়িয়ে আছে, প্রচুর প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। আর ওই যে সামনে কামেং রিভার, চলুন সামনেটা করুন। অবশেষে আমরা পৌঁছে গেছি ভালুকপংয়ের একদম কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছেন স্বচ্ছ টলটলে জলের এই নদীটি, এটাই হলো কামেং রিভার। পাহাড়ের কোল ঘেঁষে এর বয়ে চলা দেখে মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার জগতে চলে এসেছি। জানেন তো, এই নদীটি হলো অরুণাচল আর আসামের এক অদৃশ্য সীমানা। মজার ব্যাপার হলো, আমরা যখন আসামের নামেরি দিয়ে আসছিলাম তখন এর নাম ছিল জিয়ার ভরলি, আর এই চেকপোস্ট পার করে পাহাড়ে উঠতেই এর নাম হয়ে গেল কামেং। এই নদীর জলটা দেখুন, কি অদ্ভুত একটা নীলচে সবুজ রং। বরফ গলা এই জল এতটাই পরিষ্কার যে পাথরের তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। অনেকেই এখানে রিভার রাফটিং বা মাছ ধরার জন্য আসেন, তবে আমাদের কাছে এই নদীর গর্জনটাই একটা মিউজিকের মতো লাগছে। পাহাড়ের খাঁজে খাঁজে এই নদী আর ঘন জঙ্গলের এই কম্বিনেশন আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি এখন হিমালয়ের গভীরে প্রবেশ করছেন। কামেং এর এই সৌন্দর্য পাশে নিয়েই আমরা এখন আমাদের পারমিট ILP দেখাবো এবং ফরমালি অরুণাচল প্রদেশে প্রবেশ করব। চলুন নদীর এই শীতল হাওয়া গায়ে মেখে আমরা পাহাড়ি চড়াই শুরু করি। 6টা বাজে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের হোটেল। এটা হচ্ছে ভালুকপংয়ে। তো চলুন আপাতত চেক ইন করি, তারপরে আপনাদেরকে বাকি ডিটেল সমস্ত দিচ্ছি। আর এই হোটেলটা হচ্ছে জাস্ট ভালুকপংয়ের চেকপোস্টটা পেরিয়ে এলাম, পেরিয়ে এসেই জাস্ট একটুখানি লেফট টার্ন নিয়ে একটুখানি উঠেই একদম সামনে মেন রোড একদম সামনেই আছে, দেখা যাচ্ছে এখান থেকে। তাহলে চলুন চেক ইনটা করে নিই, তারপর আপনার সাথে আবার কথা বলছি, সাথে থাকুন। এই হচ্ছে পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং আছে, একসাথে অনেকগুলো গাড়ি এখানে পার্ক করা যাবে। আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি। আর এই হচ্ছে হোটেল, বেশ সুন্দর হোটেল, আমার বেশ পছন্দ হয়েছে। চলুন রুমগুলো গিয়ে দেখি কীরকম। আর এই হচ্ছে এন্ট্রেন্স, দুপাশে বেশ সুন্দর টপ দিয়ে সাজানো রয়েছে, সামনেটাও বেশ সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে একটা ওপেন স্পেস আছে যেখানে অনেক চেয়ার রাখা আছে, পাশে অনেক গাছগাছালি, বেশ সুন্দর, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই জায়গাটা নো স্মোকিং এরিয়া কিন্তু। আচ্ছা, এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক। এখানেও প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ বড় রিসেপশনটা। আর তার এক পাশে ওখানে রয়েছে ডাইনিং স্পেস। এছাড়াও আপনারা তো নিজের রুমে খাবার অর্ডার করে খেতেই পারেন। আর এই হচ্ছে রিসেপশন। রিসেপশনের সামনে এই জানলাটা থেকে বাইরেটা বেশ সুন্দর দেখা যায়। আর এখানে চেক আউট টাইম হচ্ছে 12টা, চেক ইন হচ্ছে 11টা। চলুন রুমে যাওয়া যাক। আমাদের রুমটা আছে ফার্স্ট ফ্লোরে। আমাদের দুটো রুম আছে, আমরা 5 জন আছি। একটা 3 বেডেড, একটা 2 বেডেড, দুটো রুম আমাদের আছে। এই হচ্ছে আমাদের 3 বেডেড রুম। একটু মেসি হয়ে গেছে কারণ অলরেডি এসে আমরা লাগেজ আনপ্যাক করে ফেলেছি, কেন কি অনেকটাই আমরা লেট এসে পৌঁছেছি। আর একজন অলরেডি ল্যাপটপ খুলে অফিসে কাজ করতে বসে গেছে। সে হাই টু মাই অডিয়েন্স। এটা হচ্ছে 209 নম্বর রুম, আর ঠিক তার অপোজিটে 208 নম্বর রুম। এটা 2 বেডেড, মোটামুটি স্পেশিয়াস রুম, দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর এখানে তো থাকার বেশি নেই, কালকে আমরা অলরেডি বেরিয়ে যাবো এখান থেকে, জাস্ট রাত্রিটুকু কাটানোর আছে। তো এই হচ্ছে রুম। মোটামুটি বড় সড়ো রুম। রুমের একটা টিভিও আছে, সামনে আছে একটা ডেস্ক, তার নিচে আছে একটা ডাস্টবিন, একটা চেয়ার আছে, বেডের পাশে বেড সাইড টেবিল আছে।
এখানে একটা জানলা আছে, জানলা দিয়ে মনে হয় না সেরকম কিছু ভিউ আছে, আর থাকলেও সেটা এখন দেখা যাচ্ছে না। সকালবেলা যদি কিছু দেখতে পাই দেখানোর মতো হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে একটা জলের বোতল দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে, সামনে একটা মিরর যেখানে আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, বেশ লম্বা বড় সড়ো মিরর। আর এই হচ্ছে পুরো রুমটা, এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে একটা মিরর, সামনে এখানে বেসিন, এই হচ্ছে ওয়াটার ক্লোজেট, টয়লেট, গিজার আছে। বাথরুমটা বেশ পরিষ্কার, পরিষ্কার মানে বেশ পরিষ্কার, আর একদিনে থাকার জন্য যথেষ্ট। এত তো সেরকম কিছু আমাদের দরকার নেই, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, চলুন তাহলে। আমরা দুপুরে লাঞ্চ করেছি যদিও, বাট সেরকমভাবে তারপর থেকে কিছু খাওয়া হয়নি। সন্ধ্যে 6টা বাজে। আর এদের এখানে ডিনারের সিস্টেম হচ্ছে রাত্রি ম্যাক্সিমাম 9টা, মানে 9টার পরে ডিনার দেবে না। আর ডিনারটা আপনাকে এখানে এসে এখনই অর্ডার দিতে হবে। তাহলে চলুন আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আপনার সাথে আবার কথা বলছি। সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। এগারোটা 20 বাজে, ডিনার কমপ্লিট করলাম, এখন শুয়ে পড়বো। সারাদিন অনেক মানে আমাদের জার্নি গেছে, অনেকক্ষণ সময় লেগেছে, ভালো ঘোরাঘুরি হলো সারাদিনকে, বেশ ভালো গেছে। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, এবারে শোবো। কালকে আমরা যাব হচ্ছে দিরাং, দিরাং থেকে তারপরের দিন আমরা তাওয়াং যাব। পরপর এপিসোডগুলো আসতে থাকবে, তো আপনারা দেখতে থাকুন। আর এইমাত্র খবর পেলাম তাওয়াংয়ে নাকি বরফ পড়েছে 2-4 দিন আগে, তো আমরা খুব এক্সাইটেড। আপনারা কি এক্সাইটেড? যদি হয়ে থাকেন অবশ্যই প্রতিটা ব্লগ ফলো করুন, কারণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে পরপর। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে, আমরা যখন সকালে বেরোবো দিরাংয়ের জন্য। কালকে আমাদের অনেক নতুন নতুন জায়গা যাবার আছে, অনেক সাইট সিন আছে, সেগুলো দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল বিং এমবিতে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই জানেন কী করতে হবে, লাইক, শেয়ার, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। চলুন তাহলে দেখা হচ্ছে কাল সকালে। শুভরাত্রি।